সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির দ্য ইলিউশন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ফুলেশ্বরী প্রিয় নন্দিনীর একক চিত্রকলা প্রদর্শনী জনান্তিকে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত 10টা এই সময় প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কবি আল মাহমুদ ও কবি শামসুর রহমানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি। প্রদর্শনী চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্রস রোড নট আ প্রজেক্ট। প্রতিদিন সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। জানি না ঠিকঠাক মতন ফিরতে পারবো কি পারবো না, আমার এই বন্ধুগুলোর দিকে একটু খেয়াল রেখে। ওটা নিয়ে একদম ভাববে না, আমরা আছি, মান্য আছে, আমরা টেক কেয়ার করবো, কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে যাও। ওইতাছে না, তাও বিশ্বাসটা ওইতাছেই না যে যাইতেছে গা। আমি লাস্ট কিছুদিন ধরে খুব প্যারা খাইতেছি, আমার কিছুই ভালো লাগতেছে না। বুঝলাম প্যারা খাইতেছো, কিচ্ছু ভাল লাগতেছে না। ও একটাবার আমাকে বলছো কি হয়েছে তোমার, বলো আমাকে। প্রত্যয়। রাত 9:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রিয়েলিটি শো ফ্যামিলি ফিউড। Welcome to iGas United presents Family Feud Bangladesh Season 2, powered by Polar Ice Cream, brought to you by Bongo. আমি আছি আপনাদের হোস্ট। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়। শুভ সকাল দিদি। শুভ সকাল, কেমন আছো? খুব ভালো আছি, আপনাকে পেলে তো বরাবরই ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। কেমন যাচ্ছে সময়টা? খুব ভালো, আবার একটু মন কষ্ট, কারণ একটা বছর শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা বসন্ত শেষ হয়ে যাচ্ছে। এটা মন খারাপের সবচেয়ে বড় কারণ। এত এত গান রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সবকিছু মিলিয়ে আবার তুমি যেমন একেবারে বৈশাখের সাজে রয়েছে, সুতরাং বৈশাখ মানে আনন্দ। আর আপনি হচ্ছে চৈত্র সংক্রান্তির সাজে। জানেন তো, সংক্রান্তি অর্থে হচ্ছে সংক্রমণ, মানে এক জায়গা থেকে এক থেকে রূপান্তর। সুতরাং এক বছর থেকে আরেক বছরে যে প্রতিস্থাপন, এটাই সংক্রমণ মানে সংক্রান্তি। সুতরাং আমি তুমি মিলে কিন্তু আজকের এবং কালকের দিনের সমন্বয়। দিদি, এই যে 1432-এর সমাপ্তির দিনে বা সকালবেলা বসে আমরা কথা বলছি, আজকে সূর্য ডোবার সাথে সাথে একটি বছর শেষ হয়ে যাবে। 1432-টা সবকিছু মিলে কেমন ছিল? এটা একটা বিচিত্রময় বছর ছিল আসলে, তাই না বলো? আমরা অনেক কিছু খুঁজেছি, পেয়েছি, অনেক সংকটের মধ্যে ছিলাম আমরা শুরুটা, গত বছর থেকে শুরু করে এই বছর পর্যন্ত। ঠিক তারপরে কয়েক মাস আগে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি সবাই, মানে আশার আলো দেখতে শুরু করেছি। এই 2 মাস আগেও আমরা জানতাম না আসলে যে আমরা আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কোন দিকে এগোচ্ছে। মানে বলতে পারো যে কয়েকটা রাত তো নির্ঘুমই কেটেছে যে আমরা যারা রবীন্দ্রনাথের গান করি, আমরা যারা সংস্কৃতি কর্মী, আমাদের কি হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। কিন্তু বলে না, সব ভালো যার শেষ ভালো তার। আসলে আমরা বাঙালিদের একটাই অস্তিত্ব, একটাই জায়গা, সেটা হচ্ছে বাঙালিত্ব। সুতরাং আমরা যত যাই করি না কেন, আমরা বাংলাটাকে, আমাদের স্বকীয়তাটাকে আমরা বড্ড বেশি ভালোবাসি। বাঙালি সত্তাকে আমরা প্রতিনিয়ত ভেতরে লালন করি বলেই আসলে উপরওয়ালা বুঝেছেন যে এদের কি প্রয়োজন, সুতরাং আমাদেরকে ফেরত দিয়েছেন। 1433-কে ঘিরে পরিকল্পনা কি বা নতুন কি চিন্তা আছে? পরিকল্পনা বলতে কি জানো, 33, 32, 31 সব একই রকম যায়, সেটা হচ্ছে গান নিয়ে। গানের চর্চা নিজে করা, ছাত্রছাত্রীদের তৈরি করা, আমার নিজের প্রতিষ্ঠান,
তাছাড়া আমার নিজের চাকরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুরবিহার, এ তো রয়েছেই। আমার জীবনাচরণটা আসলে ওই গানকেন্দ্রিক, রবীন্দ্রনাথকে ঘিরে, সুতরাং এর মধ্যে দিয়েই চলছে। হয়তো এখন আর আগের মতো করে, যেহেতু ইউটিউবের যুগ, ওই একটি গান করে আমাদের পোষায় না বলে এখন না আর যে সিডি করব, অ্যালবাম করব, এই যে একটা হিড়িক, এর একটা চাওয়া, তাগিদ ছিল, সেই তাগিদটা আমাদের মধ্যে একটু স্থিমিত। কারণ হচ্ছে আমরা তো আসলে মিউজিক ভিডিও নির্ভর শিল্পী নই। হ্যাঁ, এখন যেহেতু ভিজুয়ালাইজেশনটাই বড় কথা, যে দেখতে কেমন লাগছে সেটা দেখাটাও একটা জরুরি বিষয়, কিন্তু আমরা রবীন্দ্রনাথ আসলে এই দৃশ্য চোখ দিয়ে যে দেখা সেটা তো নয়, মনের চোখ, অন্তরের চোখ, মনের চোখ। এখন আমরা তো মনের চোখ দিয়ে দেখতে প্রায় ভুলেই গেছি। তবে কালকে একটি লাইভের মধ্যে আমি বলি তোমাকে, লাইভে ফোন এলো, আমি যখন ফোন কলটা শুনে বুঝলাম যে ইয়াং জেনারেশন, ইয়াং কেউ হবে। তখন আমি জিজ্ঞেস করলাম, ওর নাম জিজ্ঞেস করলাম ছেলেটার, সে খুব উচ্ছ্বসিত আমার সাথে কথা বলতে পেরে, ইত্যাদি ইত্যাদি। বললাম তুমি কিসে পড়ো? বললো যে ও অনার্স ফার্স্ট ইয়ার পড়ে, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে। এবং ওর যে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে উচ্ছ্বাস, এবং আমার গানের ও ভক্ত সব গান শোনে, এটা শুনে আমার অনেক ভালো লাগলো। তো বলছি এই যে প্রজন্মের জন্যই সত্যি কথা বলতে আমি গাইতে যাই, এই প্রজন্মের, এই সুয়েপিং এর, এই এআই এর যুগে ওরা যখন রবীন্দ্রনাথকে ভালোবাসবে, ওরা যখন রবীন্দ্রনাথকে গাইতে চাইবে বা শুনবে মনোযোগ দিয়ে, তার মানে ওরা এখনো মনোযোগ ধরে রাখতে পারে, এখনো পর্যন্ত আশার আলো একেবারে শেষ হয়ে যায়নি, তখন গিয়ে স্বস্তি লাগে, তখন ভালো লাগাটা কাজ করে। যে আমি কখনোই বয়োজ্যেষ্ঠদের জন্য গান করতে চাইনি, আমি সবসময় প্রজন্মের জন্য গান করতে চেয়েছি, এই সময়ে, একদম এই সময়ের জন্য। কারণ কি, এদেরকে যদি বাদ দিয়ে আমি ধরো 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব, 60 আপ যারা, তারা তো জানে রবীন্দ্রনাথ কি, তারা তো জানে বাঙালিত্ব কি। যারা জানে না তাদের কাছে একে পৌঁছে দেয় আমার দায়িত্ব। আমি মনে করি এটা আমার সাধনার মতো। বলতে পারো 34, 35, 36 আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার একটি সাধনা থাকবে, একটি সত্তা আমার কাজ করবে, সেটা হচ্ছে প্রজন্মের কাছে বাঙালিত্ব কি, বাংলা কি, রবীন্দ্রনাথ কি, শান্তি কি, সেটাকে পৌঁছে দেওয়া। দিদি, ভীষণ সুন্দর করে আপনি কথা বলেন, এটা আমি জানি এবং আপনার কথা শুনে আমি বরাবরই মুগ্ধ হই। এটি প্রশ্ন করতে চাই, এই যে আমরা এখন এই সময় বলি যে একদিনের বাঙালি, পহেলা বৈশাখের দিন আমরা যেভাবে আসলে উদযাপন করি, এবং আমাদের বাংলা সংস্কৃতির অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে পহেলা বৈশাখ, শুধুমাত্র একদিনের জন্য বাঙালি হয়ে না আমি মনে করি একদিনের বাঙালিত্ব দরকার রয়েছে। বলে না যে লোক দেখানি বা এরকম, এটাও দরকার রয়েছে এই যুগে। ওই একদিনের জন্য যে বাঙালি হতে হয়, সে যার মনে দাগ কেটে যাবে, ওই যে মাটির বাসনে খেতে দেওয়া, পান্তা ভাত কি, পান্তা ভাত কেন খাই, এই প্রশ্নগুলো যদি এই ছেলে, এখনকার প্রজন্মের সবচেয়ে বড় ব্যাপার কি, ওরা বড্ড বেশি প্রশ্ন করে, ওরা প্রশ্ন করতে চায়, ওরা জানতে চায়, যে জিজ্ঞাসা, নলেজ গ্যাদার করতে চায়, ওরা সব রকমের নলেজ নিতে চায়, কৌতূহল। এটা কিন্তু অনেক ইতিবাচক একটা দিক। এই যে পান্তা ভাত, আমরা বলি পান্তা ভাত, এটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। চৈত্র মাসে এত গরম থাকে, তখন পান্তা ভাতটা আমাদের শরীরকে শীতল করে। ইলিশ মাছ, ইলিশ মাছ এখন না এরকম দুষ্প্রাপ্য হয়ে গেছে। যখন ইলিশ মাছের প্রচলন ছিল, তখন তো ইলিশ মাছ, ভাতে মাছে বাঙালি মানে ইলিশ মাছ। এখন হয়তো আমরা ধরাছোঁয়ার বাইরে, এটা একটা বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে, কিন্তু পান্তা ভাতটা কিন্তু জরুরি এই সময়ের জন্য। এবং আমাদের ইতিহাস এটাই বলে যে সেই সময় ঘর গৃহস্থালিতে যে আমানি তৈরি হতো, সেই আমানি থেকেই কিন্তু এই পহেলা বৈশাখের উৎপত্তি, তাই না? সুতরাং ইতিহাসের জায়গাটা দেখলেও আমরা দেখবো যে পান্তা ভাত আমাদের মধ্যে আছে, পান্তা ভাত আমাদের মধ্যে আছে। তারপরে ধরো এই যে একদিনের কথা বলছি, এই দিন আমরা ভর্তা খাবো, ভাত খাবো, ছেলে মেয়েদের শিখাই, মোয়া মুরগি থেকে শুরু করে যা কিছু আছে। এই যে ধরো সেলফি তুলে পোস্ট দিচ্ছে যে ছেলেটি, এই যুগের এআই এর, ধরো চ্যাটজিপিটির যে ছেলেটি, একদিনের জন্য পাঞ্জাবি পরে গার্লফ্রেন্ডকে নিয়ে তো বেরোচ্ছে, ওই বেরোনোটাই দরকার, ওটাই দরকার। তারপরে সে চাইবে তার সন্তানকে নিয়েও বেরোতে। তার মানে কি, প্রজন্ম তো এভাবেই এগোবে। কোনো কিছু ফেলে দেওয়ার মতো না, কোনো কিছুকে অবজ্ঞা করার মতো না, সবকিছুকে ইতিবাচক ভাবে গ্রহণ করতে হবে। আগামীকাল পহেলা বৈশাখ 1433-এর প্রথম দিন কেমন কাটবে, কিভাবে কাটবে? পহেলা বৈশাখটা না আসলে আগেও যেমন, মানে ধরো আগে যেমন তানভীর বলে, আমার হাজবেন্ড বলতো আগে, তুমি তো লোটা নিয়ে বেরো, মানে পয়লা বৈশাখের দিন সারাদিন, মানে আমি কি করতাম জানো, আগে বক্স ভরে ডিম নিতাম, কতগুলো ডিম নিয়ে, তারপর সারাদিনের এনার্জি ডিম খেতাম, প্রোগ্রাম করতাম। এইটা হচ্ছে ঘটনা, সে আজকের দিন থেকে না, অনেক দিন থেকে। কিন্তু এখনো হলো কি, ধরো যত দায়িত্ব বড় হয়, তখন দেখ কাজগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে একটা জায়গায় বড় ফোকাসড হতে হয়। আগে যেমন অর্থনৈতিক জায়গাটা হয়তো মজবুত হতো, পহেলা বৈশাখ দিন অনেক টাকা ইনকাম করা হতো, যে আগের দিনে হালখাতাটা, তারপর দিনে একটা মজবুতের জায়গা হতো।
এখন কি হয়, ভালোবাসার জায়গাটা অনেক বেশি পূর্ণ হয়ে যায়। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সারা দিন আমাকে থাকতো, আমার উত্তর ক্লাবে এবার অনুষ্ঠান ছিল, আমাকে না করতে হয়েছে। আমার আরো সব কিছু ক্লাবে হ্যাঁ বলে এখন সব না করতে হচ্ছে, মানে কারণ আমি জানি জগন্নাথে আমার ঢোকা মাত্রই আমি ওখান থেকে নড়তেই পারবো না, যেহেতু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে, সঙ্গীত বিভাগের দায়িত্ব, সবকিছু মিলিয়ে আমাদের আবার নতুন ভিসি, নতুন সবকিছু, তার মানে ওই দিন আর ওখান অনেক থেকে দায়িত্ব একেবারে তখন। সারাদিন আমাকে আসলে এই যে জগন্নাথ পরিবারে যে বিশ্ববিদ্যালয়ে- সময় দিতে পারেন না, এতদিন ধরে একরকম ব্যস্ততা ছিল, পরিবার এখন সয়ে আরেক গেছে, পরিবার সয়ে গেছে। ওরা পহেলা বৈশাখ কিন্তু আমাকে প্রত্যাশাই করে প্রত্যাশা করে না। ভাবে বাংলার জন্য ছেড়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তো আমি বলছিলাম যে চলো তাহলে জগন্নাথেই চলো আমার সাথে একসাথে, ছেলে থাকবে আমাদের, তো সকালে বৈশাখী শোভাযাত্রা থেকে শুরু করে আমাদের সব হয়। কিন্তু তারা বলে ওইখানে গেলেও তো আমাকে পাচ্ছে না, আসলে আমি তো যে ছেলে মেয়ে মঞ্চ এইসব নিয়েই থাকি, নিজের কাজ নিয়ে নিজের ব্যস্ত। কাজ নিয়েই থাকি, এই আর কি। তবে ফিরে এসে হয়তো বিকেল বেলা সন্ধ্যা হয়ে যায় দিদি, ফিরতে আমাদের তো ফিরতে। আসলে আমরা যারা টেলিভিশনে প্রোগ্রাম করি তাদের তো আসলে সারা বছরই নতুন পোশাক কিনতে হয়, পরতে হয়, কিন্তু যে পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি শাড়ি কেনা, এই ব্যাপারটা কি এখন আর কাজ করে? একটু ভাবতে ইচ্ছা করে যে একটা করবো কিনা, দেখি এখন তো অনলাইন শখের জায়গা। শখের জায়গা। একটু এইবার অবশ্য আমি সেরকম করে, কারণ কি ছেলে মেয়েদের জন্য কিনতে হয়েছে, ওদেরটা কেন হয়, এবার মঞ্চে আমাদের 45টা স্টুডেন্ট থাকবে, ওদের জন্য ভাবি তখন। আর আমার এত শাড়ি থাকে, আসলে কি উপহার পেয়ে যায়, এবারে যেমন উপহার পেয়ে গেছি, আচ্ছা। হ্যাঁ, তখন আর মনে হয় কি যে আচ্ছা ঠিক আচ্ছা, আছে, থাক, এটা দিয়ে হয়ে এই যাবে। যে শাড়ি, এটাও আমার ছেলে মেয়েদের দেওয়া উপহারের শাড়ি। এখন উপহারের শাড়ি ইউজুয়ালি দেখবো আমি জামদানি খুব পরি, যখন দেখবো জামদানি পড়ছে না দিদি, তার মানে এগুলো উপহারের শাড়ি। পান্তা ইলিশ খাওয়া হয়? পান্তা ইলিশটা বাসায় আমাদের হয়, কিন্তু মানে আগের দিনের পান্তা বলতে কি, ধরো গরম ভাতেই জল ঢেলে দিলাম, আসলে তো আগের দিনের ভাতটাকে পান্তা করে ওটা খাওয়ার নিয়মটা, কারণ তাহলে ঠান্ডা ভাতটা ওটা শরীরটার জন্য উপকারী। কিন্তু এরকম হয়, এইটা হচ্ছে বিলাসিতা পান্তা খাওয়া হয়। শহুরে পান্তা। শহুরে পান্তা। দেখো পান্তার একটা ব্যাপার আছে কিন্তু, দেখো পান্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, ভর্তা, একটা সরষের তেল, একটা আলু ভর্তা, আমার জিভে কিন্তু জল আসছে নিশ্চয়ই আপনাদের, আমাদের আসছে। সুতরাং কালকে অনেকেই খাবে পান্তা। হ্যাঁ। আর কাজের কি অবস্থা দিদি? এখন আসলে পহেলা বৈশাখ উপলক্ষে একটা সময় ছিল যে গান রিলিজ হতো, এখন কি আপনার সেভাবে করে কাজ করা হচ্ছে? ধরো গান রিলিজ হচ্ছে ইউটিউবে, ধরো আমার ইউটিউব চ্যানেলগুলোতে হচ্ছে, আবার বলি কোনো একটা স্পেসিফিক চ্যানেলের জন্য ধরো গান করতে হচ্ছে, আমি দেশের বাইরে গেলেই গান শুট করে নিয়ে আসছি, সেগুলো আবার ওনারা স্পেশাল কোনো ডেতে এরকম উদ্দেশ্যে গান করা হচ্ছে। মঞ্চ আগের থেকে একটু কমেছে, তবে আমার আশার আলো তো আশা নিয়েই তো বেঁচে থাকি, সেগুলো সব ফিরবে। যে মঞ্চগুলো কমেছে, একটা ঘটনাক্রমেই কমেছিল, সেটা আবার ফিরবে, একদম আমার বিশ্বাস। কারণ আমরা রবীন্দ্রনাথ নজরুল ছাড়া কিচ্ছু না, আমরা জাস্ট কিচ্ছু না, অস্তিত্বের সাথে একদম। লালন, রবীন্দ্রনাথ, নজরুল আমাদের থাকতেই হবে, কারণ যে রবীন্দ্রনাথকে বুঝবে না সে নজরুলও বুঝবে না, লালনও বুঝবে না, বাঙালিত্ব বুঝবে না। আমাদের সন্তানদেরকে শেকড়ের সাথে বেঁধে রাখতে হলে যে তিনটি স্তম্ভ, এদের কাছাকাছি জীবন দর্শন, একদম জীবন দর্শন। আসলে কেন আমরা এত কিছু করি, ধরো ঘরে ফিরি কেন, শান্তির জন্য। তো ওই তিনটা জায়গা আমাদের ঘর, বাঙালিত্বের ঘর, আমাদের অস্তিত্বের জায়গা। সুতরাং এদেরকে ভুলিয়ে আমি অনেকের সাথে কথা, অনেক শিল্পীদের, আমি একটা নতুন পডকাস্ট শুরু করেছি অনিমার গান ঘর বলে। সেইখানটাতে ধরো সকল প্রজন্মের সকল শিল্পী আসে, কলাকুশলী, সঙ্গীতের সাথে সম্পৃক্ত, কোলাহলের পেজে যায়, সেখানে যাদের সাথে আমি বসি না কেন একটি করে রবীন্দ্রসঙ্গীত গাইতে হয়, সকলেই বলে তারা ছোটবেলা রবীন্দ্রনাথের গান শিখেছে এবং শুনেছে, এবং চর্চা গাইছে, করেছে, এবং সবাই গাইছে। তার মানে কি, রবীন্দ্রনাথকে অস্বীকার করলে কেউ এই যুগের যে শিল্পী হোক না কেন, একজন ব্যান্ডের শিল্পী হলেও সে যদি একটা সিগনেচার রাখতে চায় গানের ক্ষেত্রে, তাকে অবশ্যই রবীন্দ্রনাথ নজরুল বুঝতে হবে। ছোটবেলায় যখন কোনো একজন গান শিখে, কেউ একজন গান শিখে, তখন ওই ফুলে ফুলে ঢুলে ঢুলে দিয়ে তো শুরুটা হয়, তাই না বলো? আর তবে সহচরী দিয়ে শুরু হয়, ফুলে ফুলে ঢুলে ঢুলে শুরু হয়। সেই রবীন্দ্রনাথকে কি করে আমরা অস্বীকার করি? রবীন্দ্রনাথ ছাড়া কি আসলে বাংলা বা আমরা, তার সত্যিকারের শিল্পীর জন্ম কোথায় হয়েছে সেটা নয়, সে কি শিল্পটা আমাদের দিল, আমাদেরকে কতটুকু যুগ, আরো যুগের পর যুগ বাঁচিয়ে রাখা শিল্প তো তাই। আমার মৃত্যুর সাথে সাথে যদি আমি শেষ হয়ে গেলাম, তাহলে আমার কোনো কর্তৃত্ব রইল না। যিনি তার মৃত্যুর শত বছর পরেও রইলেন, সে তার জন্ম কোথায় হয়েছে, তার ঠিকানা কি সেটা নয়, সে একটি সম্পদ, পুরো বিশ্ববাসীর জন্য সে একটি সম্পদ। তাকে লালন করতেই হবে। নতুনদের মধ্যে রবীন্দ্র ভাবনাটা আসলে কেমন? কারণ এই যে আমরা জেনজি বলছি, তারা আসলে তাদের চোখে রবীন্দ্রনাথ কিভাবে ধরা পড়ে? আপনার কি মনে হয়? অনেকের কাছে রবীন্দ্রনাথ বোরিং,
হ্যাঁ। অনেকের কাছে রবীন্দ্রনাথের কারণে কাদম্বরী সুইসাইড করেছে এইরকম আর কি ব্যাপারটা, কারণ তারা তো পড়ে না, বুঝতে পারছো। যদি তাদেরকে একটু পড়াতে পারতাম, যে আমার সঙ্গীত বিভাগের ছেলে মেয়ের কথা কিন্তু বলছি না, বলছি যারা ধরো ইংলিশ মিডিয়ামে রয়েছে বা কিছু একটা, সেক্ষেত্রে কিছু কিছু ইংলিশ মিডিয়ামও কিন্তু এদেরকে রবীন্দ্রনাথ নজরুলের সাথে বা বাংলা সংস্কৃতির সাথে বেঁধে রাখবার চেষ্টা করছে। বড় কাজটা হচ্ছে আমাদের ঘরের, আমাদের বাবা মায়েদের কাজ। আমরা আসলে সব ইতিবাচকের মধ্যে দিয়ে তো আসলে সবাই আমরা ভাসতে জানি না, কারণ এটা পরিবার থেকে আসতে হবে যে ছেলে মেয়েকে কি দেব, ওরা আসলে রবীন্দ্রনাথের কোন দিকটা নেবে, শান্তির দিকটি, কল্পনার জগতে ভাসিয়ে নেবার পরিবার যে থেকে আসে বিষয়টি। একদম একদম সেই জগৎটিকে নেব, নাকি রবীন্দ্রনাথের গান শুনলে ঘুম পায় এই কথাটাকে তাকে শেখাবো। যদি এরকম হয় তার মানে তার মধ্যে কল্পনা নেই। রবীন্দ্রনাথের গান কেন, আমি কোনো গান শুনে ঘুমাতে পারি না কখনো, গান ছাড়লে আমার ঘুম শেষ, তখন আমি ওই কল্পনার গানের এই কথাটা, এটা কেন ওটা কেন, এই কেনর মধ্যে ডুবে গিয়ে আমার ঘুম শেষ হয়ে যায়। সুতরাং গান যে ঘুম পাড়াবার বিষয় নয়, গান বরং ঘুমিয়ে থাকলে তাকে জাগিয়ে তোলবার বিষয়। সেটা আমার পরিবারকে শিক্ষা দিতে হবে, আমার পাঠ্যপুস্তক সে শিক্ষা দিতে হবে। আমার পাঠ্যপুস্তকের যে হাল, যে বেহাল দশা, সেখানে আমরা ছেলেমেয়েরা কি শিখবে বলো? সুতরাং আমার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে তাকে কল্পনা প্রবণ করে তোলা। যদি কল্পনা প্রবণ করে তুলি, সে 2 ছত্র কবিতার লাইন যদি লিখতে না পারে, কবিতার দরকার রয়েছে কবি হবার জন্য। সে যদি কল্পনার জগতে ভাসতে পারে, সেজন সত্যিকারের প্রেমিক হয়ে উঠবে। যদি প্রেমিক হয়ে না উঠতে পারে, কি করে মাকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, বা প্রেয়সীকে ভালোবাসবে? মানবিকতা বোধের জায়গাটা কিভাবে ঠিক হবে, সেটা এই জন্য দিদি একেবারে শেষের দিকে চলে এসেছে। একদম ছোট্ট করে একটি প্রশ্ন করতে চাই, যে রবীন্দ্রনাথের গানে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেটা নিয়ে আপনার ভাবনাটা কি? দেখো, আমার কাছে অতিরঞ্জিত সবকিছু খারাপ, বাড়াবাড়ি টাইপের, মানে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু সেটা যদি পরিশীলিত ভাবে, পরিমিতি বোধের সাথে। রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত আধুনিক ছিলেন, আমার মনে হয় এই যুগে তুমি আমার থেকেও সে আধুনিক ছিলেন, কারণ ওই সময় বসে সে বিলেত থেকে শিখে সে কতটুকু নেবেন ওটুকু সে পরিমিতি বোধের সাথে দিয়েছেন, কিন্তু যখন মনে করছেন এখন আর প্রয়োজন নেই, বড় শক্তি পরিমিতি বোধ। সুতরাং তার মতো মানুষ ওই সময় গ্র্যান্ড পিয়ানোতে গান তুলতেন, ওই সুরে তিনি গান রচনা করেছেন, কোথা থেকে লালনের সুর নিয়ে তিনি গান রচনা করেছেন, তার মানে তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা ছিল, বাধাটাকে তিনি টুটি মেরে উড়িয়ে দিতেন, এবং কত রাগের মিশ্রণ করেছেন, এবং লোকসুরের সাথে রাগের মিশ্রণ করেছেন। যিনি এইভাবে নিজেকে ভেঙেছেন প্রতিদিন, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের গানও ওয়েস্টার্ন মিউজিক ব্যবহার করা যাবে এবং যাই, তবে যিনি করছেন বা আমরা যারা করছি, গানটাকে ছাপিয়ে যেন কোনো কিছু না যায়। আমরা কাকে প্রকাশ করছি, আমাকে, বাদ্যযন্ত্রকে, না রবীন্দ্রনাথকে? এটা শুধু মাথায় রাখতে হবে। একদম দিদি, আপনার সাথে কথা বলতে গেলে আমার কাছে মানে অনেক 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 ঘন্টা পেরিয়ে যাবে, তবু অনুষ্ঠান শেষ হবে না। সবশেষে আরো একটি গান শুনবো। যেহেতু কালকে পহেলা বৈশাখ, আপনাদের সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। আমি জানি একটি হাস্যোজ্জ্বল দিন পাচ্ছি, রৌদ্রোজ্জ্বল দিন পাচ্ছি আগামীকাল, সাথে সারাটি বছর আপনাদের অনেক ভালো কাটবে। আমাদের সন্তানদের একটা সুন্দর পৃথিবী দেওয়ার জন্য আমরা প্রস্তুত হব সবাই মিলে। কি সুন্দর, অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে আজকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে জানাচ্ছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও ভালো থাকবো সবাইকে নিয়ে। একদম। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত। সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।